তো বেশ বড় হয়েছে। আর কদিন যাক, কেটে লাউ চিংড়ি করব। এখন কিছু চাপা দিয়ে দিই, না হলে কার কোন নজর পড়বে কে জানে। আলো শ্যামলি, লাউ বাগানে ঢুকে কি করছিস লা? কই, না না কিছু না, দেখছি লাউ ধরেছে কিনা। হেলা, আমাকে দেখে কি লুকাচ্ছিস? আমি কি তোর লাউ খেয়ে নেব? না না কিছু না, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, আর তুমিও যাও বাপু। কচি নধর লাউ। দেখি আজ লাউটা কেটে নিয়ে আসি, আজ লাউ চিংড়ি করব। এ কি সর্বনাশ! এমন তরতাজা লাউটা হঠাৎ পচে গেল কি করে? এসব এসব ওই ডাইনি বুড়ির কাজ, আমার লাউটাকে খেয়ে নিল। কাঁঠালটা আরেকটু বড় হোক, একটা বস্তা চাপা দিয়ে দিই, না হলে যদি পাখিতে খেয়ে নেয়। কি অজয়, গাছে উঠে কি করছিস রে? এই যে ঠাকুমা, একটা কাঁঠাল হয়েছে, ভাবলাম একটা বস্তা চাপা দিয়ে দিই, যদি পাখিতে খেয়ে নেয়। বাবা বাবা, খুব ভালো। কই দেখি কত বড় হয়েছে। এই 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 দেখো ঠাকুমা। বাবা, বেশ বড় হয়েছে তো। হ্যাঁ গো ঠাকুমা, যখন কাটবো তোমাকেও একটু দেবো। না রে বাপ, আমাকে আর দিতে হবে না, আমার অত খাবার নুলানি। বয়স হয়েছে, পেটে আর সয় না। হাই হাই, এত বড় কাঁঠাল পুরোই পচে গেল, আমাকে একটুও খেতে হলো না। কি হয়েছে গো অজয়, কাঁদছো কেন? আর বলো না গো বৌদি, একটা কাঁঠাল হয়েছিল, বস্তা চাপা দিয়েছিলাম, আজ কাটবো বলে এসে দেখি পুরো কাঁঠালটাই পচে গেছে। এসব ওই ডাইনি বুড়ির কাজ। সেদিন আমার লাউটা তো নজর দিয়েছিল, আমাকে আর লাউটা খেতে হলো না। আহ, খেয়েও শান্তি। গ্রামের নাম শান্তিপুর, কিন্তু এ গ্রামের লোকেরা মোটেও শান্তিতে ছিল না। আসুন, তাদের এই অশান্তি কিভাবে তাদের অভিশাপে বদলে গেল, সেই গল্পই আজ তোমাদেরকে বলবো। চারিদিকে মাঠ জলা জমিতে ঘেরা ছোট্ট একটি গ্রাম শান্তিপুর। এই গ্রামের সব লোকই চাষবাস করত। তাদের ছিল গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, গোয়াল ভর্তি গরু। খাওয়া দাওয়ার কোনো অভাবই ছিল না। দিব্যি সুখে শান্তিতে তাদের দিন কাটছিল। কিন্তু এত সব কিছুর মধ্যেও গ্রামের লোকজন খুবই অস্বস্তির মধ্যে ছিল। তাদের এই অস্বস্তির কারণটা ছিল বড়ই বিচিত্র। গ্রামের একদম শেষ প্রান্তে একটা ছোট্ট কুঁড়ে ঘর। এই ঘরেই বাস করে এক বুড়ি, নাম তার ভবতারিণী। তবে এ নামে তাকে কেউই চেনে না। গ্রামের লোকের কাছে তার একটাই পরিচয়,
ডাইনি বুড়ি। বুড়ি একাই ওই কুঁড়ে ঘরে থাকতো, তিন কুলে তার কেউ নেই। তাই গ্রামের লোক এটা ওটা দিয়ে ওই বুড়িকে সাহায্য করত। কিন্তু বুড়ির মনে ছিল প্রচণ্ড লোভ। তাই এত সাহায্যের পরেও তার লালসা কোনো দিন মিটত না। লোকেরা বলে ওই বুড়ি নাকি তন্ত্রবিদ্যা, কালো জাদু আরো কি সব টুকটাক শিখে রেখেছে, আর তাই দিয়েই সে এক অনন্য উপায়ে তার লালসা মেটায়। কারোর বাগানে গাছে ফল ঝুলছে, বুড়ি দূর থেকেই শুধুমাত্র চোখের নজরে সেই ফলের সব নির্যাস শুষে নেয়। তারপরেও সে ফল গাছে ঝুলবে তো বটে, কিন্তু তার স্বাদ আর পুষ্টিগুণ কিছুই অবশিষ্ট থাকবে না। কেউ পুকুর থেকে বড় মাছ ধরে নিয়ে বাড়ি ফিরছে, সেটা যদি ওই বুড়ির নজরে পড়ে তাহলে আর রক্ষে নেই। মাছটা আস্ত থাকতো ঠিকই, তার ভেতর থেকে বিলুপ্ত হয়ে যেত স্বাদ আর গন্ধ। তাই সবাই তাদের স্বাদের জিনিসপত্রগুলো ওই বুড়ির কুনজর থেকে লুকিয়ে রাখার চেষ্টা করত। গ্রামের একজন লোক হরি তার বাগানের এক কাঁদি পাকা কলা ঝুড়িতে করে নিয়ে বাড়ি ফিরছিল। কিন্তু সমস্যা হলো, তাকে ফিরতে হবে ওই বুড়ির কুঁড়ে ঘরের পাশ দিয়ে। হে ভগবান, ওই বুড়ি না এখন বাইরে বের হয়। ভগবান বোধহয় তার ডাক শোনেনি। হঠাৎ সে শুনতে পায় বুড়ির ডাক। আরে হরি, ও হরি, কোথায় গিয়েছিলি রে বাপ? এই তো ঠাকুমা, এই মাঠ থেকেই ফিরছি। ও আচ্ছা আচ্ছা, তো ঝুড়িতে কি নিয়ে যাচ্ছিস? কিছু না গো বুড়ি, ওই গরুটার জন্য একটু ঘাস নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আয় বাপ, আয় আয়। কিন্তু বুড়ির নজর এড়ানো এতটাও সহজ ছিল না। এই বয়সেও বুড়ি দিব্যি পরিষ্কার দেখতে পায়। ছুরিটা ছিল একটু ভাঙা, আর ওই ছুরির ফাঁক দিয়েই হলুদ টকটকে পাকা কলাগুলো বুড়ির নজর এড়াতে পারল না। ওলা পড়ার মুখো, আমাকে মিথ্যে কথা বলবি? পাকা কলা লুকিয়ে লুকিয়ে নিয়ে যাও, যাও, আর তোমাকে ওই কলা খেতে হবে না। আহ, কলাগুলো দেখে মনে হচ্ছে বেশ মিষ্টি হবে। গিন্নি, ও গিন্নি, কই গো? এসো এসো এসো, ঝুড়িটা একটু ধরো। বাবা, প্রচুর ভারী গো। ভারী হবে না, পুরো এক কাঁদি কলা। হ্যাঁ গো, এ তো একদম পাকা টকটকে হলুদ গো। একটা খাবো? কি গো? না বললে কি আর তুমি শুনবে? নাও খাও, বিকালে বাজারে নিয়ে যাবো। এ মা গো, এ তো একদম জলসা, একটুও মিষ্টি নয়। থু থু থু, একে কেউ বাজারে নেবে না। সে কি গো গিন্নি, আমি তো তখন কাঁদিটা কেটেই একটা খেয়ে দেখলাম, প্রচুর মিষ্টি। আমি কি মিথ্যে বলছি? তুমি খেয়ে দেখো। হ্যাঁ গো গিন্নি, সত্যি তো, একটুও মিষ্টি না। কি হলো বলো তো গিন্নি? কি আর হবে, তুমি আসার সময় নিশ্চয়ই ওই ডাইনি বুড়িটাকে দেখিয়ে নিয়ে এসেছো। হ্যাঁ, কিন্তু আমি তো তাকে বললাম ঝুড়িতে গরুর ঘাস আছে। ও বুড়ি ঠিক দেখে নিয়েছে। ওই বুড়ির মরণ কেন হয় না? দেখবে
একদিন আমি ওকে ঝাঁটা পেটা করব। চুপ করো গিন্নি, চুপ করো। তুমি মিথ্যে মিথ্যে ওকে বদনাম করছো। ওসব আবার হয় নাকি? না গো, সেদিন আমার লাউটাও ওরকম হয়েছে। ওসব কিছু হয় না গিন্নি, হয়তো অন্য কোনো কারণ হবে। তুমি ওসব ছাড়ো, এখন কিছু খেতে দাও তো, খুব খিদে লেগেছে আমার। কেউ কেউ ভাবতো এসব নিছক কোনো কাকতালীয় ঘটনা, আর কেউ কেউ ভাবতো এসব ওই বুড়িরই কাজ। এইভাবেই কেটে যায় অনেকগুলো বছর। গ্রামের সবাই তাদের শখের জিনিসপত্রগুলো ওই বুড়ির নজরের আড়ালে রাখার চেষ্টা করত। গ্রামে ব্যাপারটা নিয়ে অনেক আলোচনাই হয়েছে, কিন্তু এ বিষয়ে কোনো পোক্ত প্রমাণ না থাকার জন্য কিছুই করা যায়নি। তার উপরে বুড়ি একা, তাই গ্রামের লোকের দয়ারও পাত্র ছিল সে। কিন্তু এক সময় ব্যাপারটা গ্রামের লোকের ক্রোধের সীমা অতিক্রম করে। কি অজয়, বাড়িতে বসে কেন? বাগানে যাবে না? না গো হরিদা, আমার কালীর মনে হয় আজই বাছুর হবে, তাই আজ আর কোথাও বেরোবো না। সে তো খুব ভালো কথা গো। কাল তাহলে আসবো মিষ্টি খেতে। হ্যাঁ গো, আর শ্যামলী বৌদি বাড়িতে আছে তো? ঘোতন বৌদিকে খবর দিতে গেল তো। হ্যাঁ, বাড়িতেই আছে। আমি তাহলে আসি অজয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো। অজয় এই গ্রামেরই একজন লোক। পরিবার বলতে তার বছর সাতেকের একটা ছেলে, নাম তার ঘোতন। তার মা মানে অজয়ের স্ত্রী অনেক দিন আগেই পরলোক গমন করেছে। চাষবাস করেই তার সংসার চলে। তার 3টে গরুও আছে। তারই মধ্যে একজনের নাম হলো কালী। কালো রং বলেই হয়তো তার এমন নাম। তারই বাছুর হবে, সেই জন্য সারা দিন জেগে বসে আছে অজয়। ঘোতন, ঘোতন, যা বাবা, শ্যামলী কাকিমাকে একটু ডেকে নিয়ে আয়। এবার মনে হয় আমাদের কালীর বাছুর হবে। ঠিক আছে বাবা, এক্ষুনি যাবো আর আসবো। রাত তখন অনেক হয়েছে। অজয় গোয়ালের বাইরে দাঁড়িয়ে পায়চারি করছে, যেমন এক বাবা অধীর আগ্রহে অপেক্ষা করে তার সন্তানের প্রথম মুখ দর্শন করার জন্য। অনেকটা ঠিক তেমনই ঘোতনের চোখেও আজ ঘুম নেই। সেও আনন্দে জেগে বসে রয়েছে। অজয়, অজয়, ভেতরে এসো। এই দেখো, একটা মেয়ে বাছুর হয়েছে তোমার। বাছুরটির মুখটা দেখে অজয়ের মন আনন্দে ভরে উঠল। সে কালীর সামনে গিয়ে সস্নেহে তার মাথায় হাত বোলাতে লাগলো। আমি এবার আসি গো, কাল সকালে একবার আসবো। বাবু, যা তোর কাকিমাকে একটু বাড়ি ছেড়ে আয়। ঘোতন চলে গেল শ্যামলীকে এগিয়ে দিতে। আর এদিকে অজয় সারা রাত জেগে সদ্যজাত শিশুর মতো বাছুরটার দেখাশোনা করতে লাগলো। সকাল হতেই অজয় বাছুরটাকে গোয়ালের বাইরে রোদে বের করেছে। বাছুরটা তার মায়ের দুধ পান করছে, আর তার ফাঁকে ফাঁকে শ্যামলী একটু করে দুধ দুইয়ে নিচ্ছে। এমন সময় হঠাৎ বজ্রপাতের মতো ভেসে আসলো একটা কণ্ঠ। কি রে অজয়, কি করছিস রে সকাল সকাল? এই যে ঠাকুমা। এই ভাই, তুমি থামো থামো। কিছু হয়নি গো বুড়ি, এই গরুটার শরীর খারাপ হয়েছে, তাই আমি একটু দেখতে এলাম। শ্যামলীটা না ভারী বদ, ও মনে হয় কিছু লুকাচ্ছে। একটু গিয়ে দেখি তো। এই বুড়ি বুড়ি, তুমি কোথায় আসছো? বললাম তো কিছু হয়নি,
তুমি যাও, যেখানে যাচ্ছিলে যাও। আচ্ছা আচ্ছা, যাবো না। এমন করছিস কেন? কি যুগ এলো রে বাবা, কারোর বাড়িতে আর যাওয়াও যাবে না। বুড়ি সেখান থেকে চলে গেল, কিন্তু তার মনে একটা প্রশ্ন বারবার উঁকি মারছে। ওরা কি লুকাচ্ছে তার থেকে? না, তাকে ব্যাপারটা দেখতেই হবে। এই রকমই মনে প্রশ্ন নিয়ে ফিরে এসে বুড়ি উঁকি মেরে দেখলো, ও তাহলে এই ব্যাপার। তো আমাকে লুকানোর কি দরকার ছিল? কালো গরুর দুধ খুব মিষ্টি হয়। না বাবা, আমি এখন এখান থেকে চলে যাই। অজয়, আবারও তোমাকে সাবধান করছি, ওই বুড়ির চোখ থেকে কালীকে কিন্তু সাবধানে রেখো। বৌদি, তোমরা শুধু শুধু ঠাকুমাকে ভুল বোঝো, ওসব আবার হয় নাকি? অত সব আমি জানি না বাপু, বললাম শুনলে তোমারই ভালো। আমি এখন আসি। এরপর ৫-৭ দিন কেটে যায়। অজয় খুব যত্ন করে কালী আর তার বাছুরের খেয়াল রাখছে। বাবা বাবা, দেখো বাছুরটা কি সুন্দর দেখতে। এই থাম থাম থাম, ওকে বিরক্ত করিস না, ও এখন দুধ খাচ্ছে না। বাবা, কালির দুধ দুইবে না? তাহলে দুধ দিয়ে ভাত খেতাম। না, আর কদিন যাক, বাছুরটা একটু খেয়ে বড় হয়ে যাক, তারপর। কিন্তু অজয় দেখল দিন দিন যেন বাছুরটা কেমন রুগ্ন জীর্ণ হয়ে পড়ছে। এমনটা তো হওয়ার কথা নয়। অজয় যথারীতি তার সেবা করে চলেছে, তাহলে কি ওই বাছুরের শরীর খারাপ হলো? অজয় ৭-৫ না ভেবে পাশের গ্রাম থেকে তখনই একটা গরুর ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে দেখল, তারপর অজয়কে বলল, আরে অজয়, কি করেছো তুমি? এইটুকু বাছুরের জন্য একটু দুধ তো রাখো, সব তুমিই দুয়ে নাও নাকি? হ্যাঁ, এ কি বলছেন আপনি? আমি তো আজ পর্যন্ত ওর একবারও দুধ দুইনি। আগে আমার বাছুরটা খেয়ে বাঁচুক, এই ভেবে আমি তো ওর একদিনও দুধ দুইনি। আরে না, তা নাহলে বাছুরটা তো না খেয়ে একবারে শুকিয়ে গেছে। কিন্তু আমি তো সব সময় দেখি ও দুধ খেয়েই চলেছে। তাই নাকি? তাহলে বাছুরটা না খেতে পেয়ে শুকিয়ে গেল কি করে? তাহলে কালী কি ঠিকঠাক দুধ দিচ্ছে না? দাঁড়াও দেখি। ডাক্তার কালীর দুধ দুয়ে দেখল, হ্যাঁ, রীতিমতো দুধ পড়ছে। তাহলে বাছুর কেন পাচ্ছে না? ডাক্তার কিন্তু বেশ বুঝতে পারল যে দুধের অভাবেই বাছুরটার এই অবস্থা। অজয়, তোমার বাছুরের কোনো সমস্যা নেই, না খেয়ে খেয়ে এরকম অবস্থা হয়েছে ওর। ওর একটু খাওয়া দাওয়ার খেয়াল রেখো, দুধ পাচ্ছে নাকি একটু দেখো। আমি আসি। এই বলে ডাক্তার চলে গেল। অজয় খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল। এত দুধ যাচ্ছে কোথায়? সে সারা রাত জেগে বসে থাকে বাছুরটা কতবার দুধ খাচ্ছে সেটা খেয়াল রাখার জন্য। সে দেখেছে বাছুরটা সারা রাত তার মায়ের দুধ খায়, কিন্তু তার ক্ষুধা যেন আর মেটে না। তবে কি তার মায়ের দুধের এক ফোঁটাও যাচ্ছে না তার পেটে? তাহলে বাছুরের পেট ভরবে কি করে? পরদিন সকালে শ্যামলী অজয়ের বাড়িতে আসে। সব ব্যাপারটা শুনে সে বলল,
তোমাকে বারবার করে বলেছিলাম ওই বুড়ির চোখের আড়ালে আড়ালে রেখো তোমার গরুগুলোকে। এবার বিশ্বাস হলো তো? এখন কি করা যায় বৌদি? কোনো কি উপায় নেই? কাল আমি মাসির কাছে গিয়ে একটা হলুদ পোড়া এনে ওর গলায় বেঁধে দেব। এখন যাও, একটা জায়গা নিয়ে এসো, আমি একটু দুধ দুইয়ে দিই, তুমি বসে বসে ওকে একটু খাওয়ানোর চেষ্টা করো। তাই করা হলো। শ্যামলী একটা জায়গায় করে কিছুটা দুধ দুইয়ে দিল। তারপর অজয় সেটাকে সারা দিন ধরে বাছুরটাকে খাওয়ানোর চেষ্টা করে গেল। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, বাছুরটা একবারও মুখই খুলল না। সেদিন রাতেই ঘটল সেই অঘটন। সন্ধ্যা থেকেই বাছুরটা নড়াচড়া করছে না, একদম চুপ করে শুয়ে আছে। শ্যামলী আর হরিও এসেছে। কিছুক্ষণের মধ্যেই বাছুরটা স্থির থাকতে থাকতে এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ল। এটা দেখে অজয় আর তার ছেলে অঝরে কাঁদতে লাগলো। হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো! হায় হায় হায়। অজয়, এইভাবে আর কতদিন সহ্য করবো আমরা? কি করবো হরিদা, আমরা কি করব এখন? আজই এর শেষ থেকে ছাড়বো। ওই বুড়িকে এই গ্রাম ছাড়া করব। চলো সবাই। চলো হরি কাকা, আমিও যাবো। সবাই চলল ওই বুড়ির বাড়ি। সবার মধ্যে যেন একটা ক্রোধের আগুন জ্বলছে, যেটা ওই বুড়িকে তাড়িয়েই মিটবে। সবাই বুড়ির বাড়ির সামনে এসে হাঁক ডাক শুরু করলো। বুড়ি, ও বুড়ি, বাইরে বেরিয়ে এসো, এসো বলছি। এই দুষ্টু বুড়ি, বাইরে আয়, বাইরে আয়। তাদের চিৎকারে সেখানে গ্রামের আরো লোক জড়ো হয়েছে। শ্যামলী সদ্য ঘটে যাওয়া ঘটনাটা জোরে জোরে সবাইকে বলতে লাগলো। সবাই আগে থেকে ওই বুড়ির জ্বালায় জ্বলছিল। সদ্য ঘটে যাওয়া ঘটনাটা শুনে সবার মাথায় একেবারে আগুন জ্বলে ওঠে। এত ডাকাডাকির পর এতক্ষণে বুড়ি যেন সেটা শুনল। সে একটা হ্যারিকেন নিয়ে বেরিয়ে এলো। কি রে ওলাউটাগুলো, এত রাতে ঘরের সামনে চিৎকার করছিস কেন? কি হয়েছেটা কি? কি হয়েছে তুমি জানো না? হরি, ওকে আর কিছু বলার দরকার নেই, আগেই অনেক বলেছি, ও শোনেনি। ওকে এই গ্রাম ছেড়ে চলে যেতে বলো হরি। হ্যাঁ বুড়ি, তুমি কাল সকাল হওয়ার আগে এই গ্রাম ছেড়ে চলে যাবে, এটাই আমাদের সিদ্ধান্ত। তারপরও যদি তোমাকে এখানে দেখতে পাই, ফল কিন্তু ভালো হবে না। হ্যালো, আমি কোথায় যাব? আমার তিন কুলে যে কেউ নেই। তোরা এমন করিস না, এমন করিস না। সেসব আমরা জানি না, না গেলে এই ঘর আমরা জ্বালিয়ে দেব। তোরা এমন করিস না, এমন করিস না। আমি কোথায় যাব? আমি কোথায় যাব? বুড়ি, ডাইনি বুড়ি, তুমি এখান থেকে চলে যাও। তোমার জন্য আমার পুচকেটা আমায় ছেড়ে চলে গেল। গ্রামের সবাই বুড়িকে প্রচুর অপমান করল আর তাকে সেখান থেকে চলে যেতে বলল। গ্রামের সবাই থেকে অপমানিত হয়ে এবার মনে হয় কাজ হয়েছে। গ্রামের লোকেদের এই উগ্র ব্যবহার আর এই অপমান করাটা বোধহয় অবশেষে কাজে লেগেছে। পরদিন সকাল থেকে এই বুড়িকে আর দেখা যাচ্ছে না। খবরটা জানতে পেরে গ্রামের সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল।
প্রায় ৬-৭ দিন কেটে গেল। বুড়িকে আর কোথাও দেখা গেল না। তাহলে এবার গ্রামটা বোধহয় মুক্তি পেয়েছে। রাস্তায় যেতে যেতে এই সবই আলোচনা করছিল হরি আর অজয়। আচ্ছা হরিদা, বুড়ি তাহলে কোথায় গেল বলো তো? ও বুড়ি যেখানেই যাক, ও বুড়িকে কোথাও কেউ ঠাঁই দেবে না। এই বুড়ো বয়সে কোথায় যাবে বলো তো? আমরা কি কাজটা ঠিক করলাম হরিদা? ঠিক হয়েছে, যেমন কর্ম তেমন ফল। এখানেই সব ফল ভোগ করে ওপরে যেতে হয়। সেটা তুমি ঠিক বলেছো হরিদা, কিন্তু আমার মনটা কেমন করছে। এই বয়সে বুড়িটা কোথায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ভাবলেই কেমন বুকটা কষ্টে ভরে যায়। আমার মনে হয় কি অজয়, বুড়ি মনে হয় কোথাও যায়নি, বাড়িতেই ঘাপটি মেরে বসে আছি। তা কি করে হয়? এতদিন ঘরের মধ্যে চুপচাপ বসে থাকতে পারবে বুড়ি? হ্যাঁ হ্যাঁ, তুমি ওই বুড়িকে চিনলে কি? চলো গিয়ে উঁকি মেরে দেখি একবার। হরি আর অজয় তখন বুড়ির কুঁড়ে ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তাই তারা দুজনে বুড়ির ঘরের ভেতর উঁকি মারার জন্য গেল। বুড়ির ভাঙাচোরা চালা ঘর, দরমার বেড়াটা কোনোভাবে ঠেকানো ছিল। হরি আর অজয় সেটা সরিয়ে চুপি চুপি ভেতরে ঢুকল। বাড়ির ভেতরে ঢুকেই তারা দুজনে চমকে উঠল। সেখানে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে বুড়ির মৃতদেহটা। দেখেই বোঝা যাচ্ছে অনেকদিন আগেই মারা গেছে বুড়ি। শরীরের মাংস পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। তারা এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না, বাইরে বেরিয়ে এলো। হরিদা, এই যে ভয়ানক ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও শিগগির, গিয়ে গ্রামের সকলকে খবর দাও। অজয় গ্রামে খবরটা দিতেই গ্রামের সব লোক সেখানে জড়ো হলো। হরি আর অজয়ের মুখে ব্যাপারটা শুনে কেউই আর ভেতরে ঢোকার সাহস দেখাচ্ছে না। দুজন লোক একটু সাহস করে নাকে চাপা দিয়ে ভেতরে গেল। বেশিক্ষণ তারা ভেতরে থাকতে পারল না, বাইরে চলে এলো। কিছু ভয়ানক ব্যাপার, দুর্গন্ধ ভেতরে দাঁড়ানো যাচ্ছে না। এই দেহ সৎকার করবে কি করে? হ্যাঁ গো নেপাল্লা, সেটাই তো খুবই চিন্তার। সবাইকে এত চিন্তা করতে হবে না, বুড়ির তো তিনকুলে কেউ নেই, আর এই ঘরে এখন কেউ থাকবেও না। এই ঘর সমেতই আগুন লাগিয়ে দাও, এই আগুনেই বুড়ির সৎকার হয়ে যাবে। ওই কিন্তু কথাটা মন্দ বলেনি, তাই করা হোক। তাই করা হলো। তখন ভর দুপুর, দুপুরের প্রখর রৌদ্রে দাও দাও করে জ্বলতে লাগলো বুড়ির কুঁড়ে ঘর। সেই আগুনেই ঘরের সাথে পুড়তে লাগলো বুড়ির পচা গলা দেহটা। গ্রামের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। বিকেল করিয়ে সন্ধ্যা হয় হয়, তখনও আগুন জ্বলেই চলেছে। বুড়ির ঘরে এত কি ছিল, পুড়ে শেষই হচ্ছে না। কিছুক্ষণ পর আগুন একটু কমলো বটে, কিন্তু সাথে সাথেই কালো ধোঁয়ার উদ্ভব হতে থাকলো। ধীরে ধীরে কালো ধোঁয়ায় চারিদিক অন্ধকার হয়ে গেল। ভয়ের কিছু কারণ নেই, মনে হয় সব পুড়ে শেষ হয়ে গেছে। চলো এবার সবাই বাড়ি চলো। যাই হোক, পাপ বিদায় হয়েছে। বলো হরি, হরি বল। সবাই নিশ্চিন্তে বাড়ি ফিরে গেল। পাপ বিদায় হয়েছে, কিন্তু আদেও কি পাপ বিদায় হয়েছে? এরপরই আসতে চলেছে এর থেকেও আরো ভয়ানক বিপদ।
দিন 15 কেটে গেল। বেশ দিব্যি কাটছে গ্রামের মানুষের জীবন। একদিন ঘোতন আর তার বন্ধু হানু দুজনে ওই বুড়ির বাড়ির পাশ দিয়ে ফিরছিল। হঠাৎ হানুর চোখ পড়ে বুড়ির পেয়ারা গাছটার দিকে। ঘরবাড়ি সব পুড়ে গেলেও পেয়ারা গাছটা আস্তই আছে, আর অনেক পেয়ারাও হয়েছে। এই ঘোতন, পেয়ারাগুলো দেখেছিস? চল না দুটো পেড়ে আনি। না, ওই বুড়ির তিসি বানাই আমি যাব না। আরে বুড়ি কি আর বেঁচে আছে? দুটো পেয়ারাই তো নেব, কেউ তো আর খাবে না। চল না যাই। ঠিক আছে চল, তবে ওর জিনিসে আমি হাত দেব না। তুই পারবি, তুই খাবি। হানু তাড়াতাড়ি বেশ কয়েকটা পেয়ারা পেরে নিল, পাছে কেউ যদি দেখতে পায় বকাবকি করবে। পেয়ারাগুলো না বেশ খাস আছে, খাবি নাকি? দেখ একটা খেয়ে দেখ। না তুই খা, আমি ওর জিনিস মুখেও তুলবো না। তোকে খেতে হবে না, আমি একাই সব সাপটে দেবো। আর কাউকে বলবি না কিন্তু। ঠিক আছে আমি আসি, তুইও বাড়ি যা। দুজনে যে যার বাড়ি চলে গেল। মাঝরাত থেকেই শুরু হলো হানুর পেটের ব্যথা। পেটের যন্ত্রণায় হানু আছাড় কাছাড় খেতে লাগলো। ও মা গো বাবা, ও খুব কষ্ট হচ্ছে গো, ও মা গো। হানুর বাবা ছুটে গিয়ে বৈদ্য মশাইকে ডেকে আনলো। বৈদ্য মশাই অনেক পরীক্ষা নিরীক্ষা করেও কিছু বুঝতে পারলেন না। সারা রাত ধরে বারে বারে ঔষধ খাওয়ানো হলো, কিন্তু পেটের যন্ত্রণা একটুও কমলো না। ও মা গো, ও বাবা গো, ও কি কষ্ট হচ্ছে গো, আর পারছি না, খুব যন্ত্রণা হচ্ছে গো, আর পারছি না। একের পর এক ডাক্তার, কবিরাজ সবাইকেই দেখানো হলো, কিন্তু কেউ কিছুই বুঝতে পারল না, আর কারোরই ঔষধে কোনো কাজ হলো না। চার দিনের দিন যন্ত্রণা সহ্য করতে না পেরে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিল সে। হানুর পরিবার আর গ্রামের সবাই দুঃখে ভেঙে পড়ল। একটা বাচ্চা ছেলে এমন কি হয়ে গেল তার, যে ডাক্তার বৈদ্য ধরতেই পারল না। ব্যাপারটা কেউ বুঝতে না পারলেও প্রথম ব্যাপারটা আন্দাজ করতে পারছে। পেয়ারাটার কারণেই হয়তো হানুর আজ এই অবস্থা হলো, কিন্তু যদি অন্য কিছু হয়, ভয়ে সে ব্যাপারটা কাউকে বলতে পারল না। এই ঘটনার দিন 3 পর নেপাল মাঠে যাওয়ার সময় তার পোষা ছাগলটাকে সাথে নিয়েছে। সে মাঠে কাজ করবে আর ছাগলটা চড়ে চড়ে ঘাস খাবে। বুড়ির বাড়ির সামনে আসতেই কেন কে জানে ছাগলটা দাঁড়িয়ে যায়। এই দাঁড়ালে কেন? চল চল চল, ছাগলটা ম্যা ম্যা করতে করতে বুড়ির বাড়ির দিকে ঢুকে যায়। সেখানে নতুন গজানো ঘাস আপন মনে খেতে থাকে। নেপাল অনেক কষ্ট করে দড়ি দিয়ে বেঁধে ছাগলটাকে মাঠে নিয়ে যায়। তোর খুব বার বেড়েছে, চল আজকে তোকে দড়ি দিয়ে বেঁধে রাখবো। ছাগলটাকে দড়ি দিয়ে একটা গাছের সাথে বেঁধে নেপাল মাঠে কাজ করতে থাকে। হঠাৎ কিছুক্ষণ পর ছাগলটা খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। তুই ওখানে বাড়াই থাক, আজ তার দড়ি আর খুলবো না।
নেপাল মনে মনে ভাবলো বেঁধে রাখার জন্য বোধহয় ছাগলটা ওই রকম চিৎকার করছে, তাই সে আর সেদিকে কান দিল না। ব্যাস কিছুক্ষণ পর ছাগলটার চিৎকার হঠাৎ থেমে গেল। ব্যাপারটা কি হলো? হঠাৎ করে চুপ হয়ে গেল কেন? শিয়াল টিয়াল এলো নাকি? এই ভেবে সে সেখানে গেল। গাছের সামনে এসে নেপাল চমকে উঠল। তার সুস্থ সবল ছাগলটা সেখানে মরে পড়ে আছে। নেপাল কিছুই বুঝতে পারল না, হঠাৎ করে তার ছাগলটার এই অবস্থা হলো কি করে। ছাগলটা দিব্যি অক্ষত। কিছু না বুঝতে পেরে হতাশার মধ্যে নেপাল সেখানেই বসে পড়ল। তার সাধের ছাগলটার জন্য তার চোখের কোণে দেখা দিল জল। এই অস্বাভাবিক ঘটনাটা ধীরে ধীরে গোটা গ্রামে ছড়িয়ে পড়ল। বুঝলে হরি, হুট করে কি সব ঘটে চলেছে এই গ্রামে। ব্যাপারটা কেমন যেন মনে হচ্ছে। আরে না গো, তেমন কিছু না। ছাগলটা এখানে ওখানে কোথায় কি খেয়ে নিয়েছে, তাই মারা গেছি। তা কোথায় বা কি খেলো? কোথায় আর, রাস্তাঘাটে কিছু খেয়েছে। যেদিন মারা গেল সেই দিনই তো দেখলাম বুড়ির ওখানে ঢুকে ঘাস পাতা খাচ্ছিল। নেপাল বেঁধে নিয়ে মাঠে গেল। এই জন্য পশুদের বেঁধে চাষ করা উচিত। ওরা কি অত বোঝে? এইসব কথা দূরে দাঁড়িয়ে শুনছিল ঘোতন। ছাগলটা বুড়ির ওখানে ঢুকেছিল, তারপরই সে মারা গেল। সে যেন হানুর মৃত্যুর সাথে কিছু একটা মিল পাচ্ছে। এইবার সে মনস্থির করলো ব্যাপারটা সবাইকে জানানো দরকার। তাই সে তার বাবার কাছে গেল। বাবা, হরি কাকা, একটা কথা বলার ছিল। হ্যাঁ ঘোতন, বল, কি বলবি? সেদিন হানু ওই বুড়ির পেয়ারা গাছ থেকে পেয়ারা পেরে খেয়েছিল। আমি অনেক বারণ করেছিলাম, ও শোনেনি। আর সেই রাত থেকেই ওর পেটে ব্যথা। তাহলে ব্যাপারটা বুঝেছ অজয়? কাল ওই ছাগলটাও ওখানে কি ঘাস পাতা খেয়েছে। দূর হরিদা, ওসব আবার হয় নাকি? তোমরাও না একটা বাচ্চার কথাই নাচছো। ঘোতন, যা তুই বাড়ি যা। হ্যাঁ বাবা ঘোতন, যাও তুমি বাড়ি যাও। ঘোতন বাড়ি চলে গেল। তার কথা কেউ গুরুত্বই দিল না। সেই দিন সন্ধ্যাবেলায় ঘটল আর এক ঘটনা। পঞ্চু বাজার করে বাড়ি ফিরছিল। তখন রাত ৯টা। সে ওই বুড়ির বাড়ির পাশ দিয়েই ফিরছিল। বুড়ির বাড়ির সামনে আসতেই কে যেন তার নাম ধরে ডাকলো। পঞ্চু, কি নিয়ে ফিরছিস রে? আমাকে একটু দিবি না? ওরে বাবা রে, এ তো ওই বুড়ির গলা। ভূত ভূত, ওরে বাবা, ভূত ভূত। প্রাণের দায়ে ভূত ভূত করে দৌড় লাগালো পঞ্চু। প্রচন্ড ভয় পেয়ে বাড়ি ফেরে পঞ্চু। আর তারপরেই এক ভয়ানক জ্বরে আক্রান্ত হলো পঞ্চু। মাথায় ঠান্ডা জল দিতে দিতে সারা রাত জেগে কাটায় পঞ্চু। সকাল হতেই গ্রামের লোক খবরটা শুনে তার বাড়িতে আসে। আরে পঞ্চু, কি হয়েছে একটু খুলে বলো তো। পঞ্চু সব ব্যাপারটা খুলে বলে।
সবাই তো শুনে রীতিমতো অবাক। তাহলে এই সবই ওই ডাইনি বুড়ির ভূতের কাজ? নিচে থেকে গ্রামের লোককে জ্বালিয়েছে আর মরে গিয়েও শান্তি দিচ্ছে না। এখন গ্রামের লোকেরা ভালোভাবেই বুঝতে পারল যে ওই মৃত্যুগুলোর জন্য ওই ডাইনি বুড়ির ভূতই দায়ী। হরিদা, এখন এটা ওটা ভেবে কোনো লাভ নেই। এখন কি করে এর থেকে মুক্তি পাওয়া যায় সেটাই ভাবা যাক। ভাবার কিছুই নেই, পাশের গ্রামের ষষ্ঠীপদ বাবুকে ডেকে আনতে হবে। তোর ষষ্ঠীপদ বাবু তো হরিদ্বার গেছেন, উনি তো বাড়িতে নেই। না, বাড়ি ফিরেছে। পরশু আমার সাথে বাজারে দেখা হয়েছিল। তাহলে হরিদা, তুমি বরং একবার যাও, ওনাকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে, তোমরা এদিকে খেয়াল রেখো। হরি বেরিয়ে পড়ল। একটা গ্রাম পরেই ষষ্ঠীপদবাবুর বাড়ি। ষষ্ঠীপদবাবু একজন মস্ত বড় তান্ত্রিক। দিন কয়েক আগেই তিনি সাধনা সিদ্ধ করে বাড়ি ফিরেছেন। হরি চলেছে তাঁকেই ডেকে আনতে। দুপুরের একটু আগেই হরি ষষ্ঠীপদবাবুকে নিয়ে ফিরে আসলো। গ্রামের বটতলায় এসে তিনি বললেন, ডাক ডাক, গ্রামের সকলকে ডাক। আমি একটু এখানে বসেই বিশ্রাম করি। হরি সাথে সাথে গ্রামের সবাইকে সেখানে ডেকে আনলো। ষষ্ঠীপদবাবু বলুন, কিছু একটা অফার দিন, যাতে ওই ভূতের হাত থেকে আমরা বাঁচতে পারি। আরে ভয় নেই, ভয় নেই, ওরা এত ভয় পাস না। ওরি আমাকে সব কথাই বলেছে। আমি আসার সময় বুড়ির ঘরটা দেখেই এসেছি। তবে এটা কিন্তু সত্যি যে বুড়ির ভূত ওখানেই আছে। এখন কি উপায়? ওই ভূতকে এখান থেকে তাড়ানোর কি উপায়? আপনি কিছু একটা করুন। বললাম তো কোনো ভয় নেই। ওই একটা শুধু যজ্ঞ করতে হবে ওই বুড়ির ঘরের সামনে। আর যজ্ঞে কি কি লাগবে সব আমি বলে দিচ্ছি, সেগুলো সব ব্যবস্থা কর। সন্ধ্যার সময় হোম যজ্ঞ হবে, আর যে যার সামর্থ্য মতো দক্ষিণা নিয়ে আসবে, মনে থাকবে? আচ্ছা বাবা, তাই হবে। আরে হ্যাঁ, আমি আর দুপুরে বাড়ি যাব না। দুপুরের খাওয়া দাওয়াটা এখানেই সেরে নেব। ব্যবস্থা কর, বুঝলি? ব্যবস্থা কর। আচ্ছা, আমার বাড়িতেই খাওয়া দাওয়াটা সেরে নেবেন, আমি ব্যবস্থা করছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তা বাবা হরি, বলছি কি, অনেকদিন বাড়িতে ছিলাম না, তাই ভালো মন্দ কিছু খাওয়া হয়নি। তুই একটু ভালো মন্দ কিছু বানাস। হ্যাঁ, ওই মানে একটু একটু পাঁঠার মাংস আর এর ছানার পায়েস, আর শেষ পাতে যদি পারিস একটু রাজভোগ দিস। হ্যাঁ, আচ্ছা বাবা, তাই হবে। কোথাকার কোন বাবাকে ধরে নিয়ে এলেন? আমার হয়েছে যত জ্বালা, মন্ডা মিঠাই সব বানিয়ে দিতে হবে। ওহ গিন্নি, কি হলো? সাধু সন্তদের খাওয়ানো অনেক পুণ্যের কাজ, চুপচাপ মুখ বুজে সবকিছু করে ফেলো। হ্যাঁ, মুখ বুঝেই তো আছি আমি। ইরে হরি, রান্না বান্না হলো? হ্যাঁ বাবা, এই তো সব হয়ে এসেছি। আপনি আসুন, আপনি আসুন। ষষ্ঠীপদবাবুর পছন্দ মতো খাবার দাবার বানিয়ে হরি যত্ন সহকারে তেনার সেবা করতে লাগলো। খাওয়া দাওয়াটা বেশ হলো রে হরি। এখন আমি একটু বিশ্রাম নেই, বুঝলি? সারা রাত জাগতে হবে। উহ, সন্ধ্যা হতেই হোমযজ্ঞের প্রস্তুতি শুরু হলো। সবাই খুব উৎসাহের সাথে বুড়ির ঘরের সামনে এসে জড়ো হলো। সবকিছু জোগাড় করতে বেশ রাত হয়ে গেল।
তখন প্রায় মাঝরাত। ষষ্ঠীপদবাবু যজ্ঞে বসলেন। তারপর জোরে জোরে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। ওম হ্রিং শ্রীং স্বাহা। তার মন্ত্রের আহ্বানে যেন চারিদিকটা গর্জে উঠছে। গ্রামবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এটা দেখার জন্য যে কি করে ষষ্ঠীপদবাবু ওই ভূতকে তাড়ায়। অনেকক্ষণ কেটে গেল, কিছুই ঘটল না। রাত গড়িয়ে এবার ভোরের আলো ফুটছে। যজ্ঞ এখনো চলছে। এমন সময় হঠাৎ ষষ্ঠীপদবাবু বলে উঠলেন, এই সামনে আয়, সামনে আয়। পেছনে পেছনে ঘুরছিস কেন? হ্যাঁ, ভয় পেয়েছিস? হ্যাঁ, আমি তোর জম এসেছি রে। তবে রে, আমার কথা শুনবি না, আমার কাছে ধরা দিবি না। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। ষষ্ঠীপদবাবু এবার পাশের ঝুলি থেকে কিছু একটা বের করে ছুঁড়ে মারলেন যজ্ঞের আগুনে। সাথে সাথে কালো ধোঁয়ায় ভরে গেল চারিদিকটা। ষষ্ঠীপদবাবু একটা বোতল বের করলেন তার ঝুলি থেকে। আয় 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 বলছি, আয়, এই বোতলের ভেতরে ঢুকে যা। আয় আয়। ব্যাস, এবার বন্দি হয়েছে ওই বুড়ির ভূত। যা যা, হয়ে গেছে হয়ে গেছে। এবার সব দক্ষিণাগুলো নিয়ে আয় বাবা, যা। ওই চাল ডাল আর ওই সাথে কিছু টাকাও আনবি, বুঝলি? যা 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 যা। সবাই চলে গেল ষষ্ঠীপদবাবুর দক্ষিণার জন্য চাল, আলুর টাকা পয়সা আনতে। ওদিকে সকাল প্রায় হয়ে এসেছে। সবাই এক এক করে এসে ষষ্ঠীপদবাবুর দক্ষিণা দিয়ে গেল। তখন সবাই বাড়ি চলে গেছে। হরি আর অজয় তখনও সেখানে দাঁড়িয়ে। বাবা, আপনাকে একটু আগিয়ে দিয়ে আসবো? আরে না 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 না, আমি একাই চলে যেতে পারবো। তবে বুড়ির কাছের পেয়ারাগুলো তো বেশ হয়েছে। তুই বরং বাবা কটা ওকেই পেরে দে, বুঝলি? ঠিক আছে, দিচ্ছি বাবা, দিচ্ছি। ব্যাগপত্র গুছিয়ে ষষ্ঠীপদবাবু বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাত জাগার কারণে হরি আর অজয়ও বেশ ক্লান্ত। তারাও বাড়ি ফিরে গেল। আরে অজয়, সন্ধ্যা হয়ে গেল, এই বাড়ি ফিরছো, এত দেরি কেন? আর বলো না হরিদা, ওই বুড়ির ভূতের ভয়ে কদিন মাঠে আসিনি। অনেক কাজ বাকি ছিল। তো তুমি কোথায় চলেছো? এই একটু বাজারের দিকে যাচ্ছি। আচ্ছা, আসি। সেদিন সন্ধ্যার পরই অজয় মাঠ থেকে বাড়ি ফিরছিল। তার মনে আজ আর ওই বুড়ির ভূতের ভয় নেই। সে এখন নিশ্চিন্ত, তাই আপন মনেই ফিরছিল অজয়। বুড়ির বাড়ির সামনে এসে সে থমকে দাঁড়িয়ে গেল। তার মনে হলো সামনের ঝোপটা যেন একটু নড়ে উঠল। কিছুক্ষণ দাঁড়িয়ে ভালো করে দেখার পর সে বুঝল এটা একটা গরু। আরো ভালো করে কিছুক্ষণ দেখার পর সে চিনতে পারল এটা তো তার কালী। সাথে সাথে সে ডাক দিল, কালী, কালী, এখানে কি করছিস? আয় আয়, এদিকে আয়।
গরুটা তার ডাক শুনে ছুটে ঝোপের ভেতরের দিকে চলে গেল। অজয় আর তাকে দেখতে পেল না। এবার গরুটাকে খুঁজতে সে ওই বুড়ির ঘরের সামনে গেল। এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজেও সে গরুটাকে কোথাও দেখতে পেল না, কিন্তু তারপরেও সে খুঁজেই চলেছে। কালী, কালী! খুঁজতে খুঁজতে অনেকটা সময়ই অতিবাহিত হয়ে যায়। এদিকে বাবার ফিরতে দেরি দেখে খোতন টর্চ নিয়ে বাবাকে খুঁজতে এসেছে। বুড়ির ঘরের সামনে এসে সে তার বাবাকে দেখতে পায়। বাবা, তুমি ওখানে কি করছো? আরে আরে, কালীকে এক্ষুনি এখানে দেখলাম, ডাক দিতে কোথায় চলে গেল? তুমি কি যাতা বলছো? আমি এই মাত্র কালীকে খেতে দিয়ে এলাম। না রে, আমি সত্যি দেখলাম। তাহলে তাহলে কি বলতো ব্যাপারটা? খোতনের ব্যাপারটা সুবিধার বলে মনে হলো না। ঠিক আছে, চলো, তুমি এখন বাড়ি চলো। সে তাড়াতাড়ি বাবাকে নিয়ে সেখান থেকে চলে গেল। বাড়ি ফিরে দুজনেই খুব চিন্তায় পড়ে গেল। তার বাবা যেভাবে কথাটা বলছে তাতে যে সে মিথ্যা বলছে এটা খোতনের মনে হলো না। তাছাড়াও তার বাবা এইভাবে মজা করার লোক নয়। তাহলে কি এটা ওই বুড়ির ভূতের কাজ? ওই বুড়ির ভূত এখনো ওখানে আছে? যদি তাই হয় তাহলে তো তার বাবা সেখানে গিয়েছিল। এরপর তার কি হবে? এই ভেবে দুজনেরই বুকটা ভয়ে কেঁপে ওঠে। আচ্ছা বাবা, আমি একটু আসছি। খোতন ছুটে গেল হরির বাড়িতে। তখন সেখানে পঞ্চুও ছিল। খোতন তাদের ব্যাপারটা খুলে বলল। তারপর তাদেরকে সাথে করে নিয়ে বাড়ি আসলো। হরিদা, এসব কি হচ্ছে হরিদা? আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে হরিদা। ভয় পেও না অজয়, আমরা তো আছি। অজয়কে দেখেই বোঝা যাচ্ছে সে খুবই ভয় পেয়ে গেছে। তার এই ভয় দেখে হরি আর পঞ্চু কেউই আর বাড়ি গেল না। তখন মাঝরাত, একটা হ্যারিকেন জ্বলছে। অজয় আর তার ছেলে বিছানায় বসে, আর নিচে হরি আর পঞ্চু। এমন সময় হঠাৎ বাইরে একটা ঝড় উঠল। তার সাথে শোনা গেল একটা পৈশাচিক হাসি। সে হাসিতে সবাই ভয়ে কেঁপে ওঠে। তখনই শোনা যায় অজয়ের নাম ধরে কে যেন ডাকছে। অজয়, এ অজয়, আয়, বাইরে আয়, কিচ্ছু হবে না তো। আয়, বাইরে আয় বলছি। ভয়ে সবাই জড়ো সড়ো হয়ে যায়। হরিদা, হরিদা, ওই বুড়ি এসেছে, আমায় ডাকছে, আমাকে নিয়ে যাবে হরিদা। তোমরা আমায় বাঁচাও হরিদা, আমাকে বাঁচাও। ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে অজয়। তার কান্না দেখে খোতনও কাঁদতে শুরু করে। আজ রাতটা কোনোভাবে কাটাতে হবে অজয়, কাল সকালেই এর একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু কি ব্যবস্থা করবে হরি? ষষ্ঠীপদবাবু তো বলে গেলেন, কিন্তু কোনো কাজই হলো না। ষষ্ঠীপদবাবু যখন পারলেন না, কে এমন আছে যে পারবে? আছে, একজন আছে যে সব রকম ভূত প্রেতের সাথে লড়াই করার ক্ষমতা ও ইচ্ছা রাখে। কে সে হরি কাকা? ভৈরব, ভৈরব তান্ত্রিক। কাল সকাল হলে আমরা তার কাছে যাব। ভৈরবের নামটা উঠতেই ঝড়টা যেন ধীরে ধীরে কমতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই আবার সব স্বাভাবিক হয়ে গেল।
তারপর চুপ করে সবাই বসে রইল সকাল হওয়ার অপেক্ষায়। পঞ্চু, তুমি এখানেই থাকবে, অজয়কে কোথাও একা ছাড়বে না। আমরা আসি, চল ঘতন। সকাল হতেই হরি আর ঘতন বেরিয়ে পড়ল ভৈরবের বাড়ির উদ্দেশ্যে। তাড়াতাড়ি যাওয়ার জন্য তারা মাঠের ছোট রাস্তাটা ধরে এগিয়ে চলল। চলতে চলতে ঘতন হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে। হরি কাকা, এদিকে এসো, এদিকে এসো। ওইদিকে দেখো, লোকটাকে কেমন চেনা চেনা লাগছে না? ও তো সেই দিনে সেই তান্ত্রিক বলে মনে হচ্ছে। হরি আর ঘতন এগিয়ে যায়। রাস্তার পাশে একটা গাছের নিচে মৃত অবস্থায় পড়ে আছে ষষ্ঠীপদ তান্ত্রিক। ইরে বাবা, এ তো তোর ব্যাগে এত সব কি আছে? কিছু নেই, দক্ষিণা, চাল, আলু, এই সবই আছে। তোমাকে দেয়ার মতো কিছু নেই। যাও। দেখ না বাবা, কিছু তো আছে, দেখ না বাবা, দেখ। চালিয়ে মারলে। দাঁড়াও, এই নাও, একটা পেয়ারা নাও, খেতে চলে যাও। হ্যাঁ, যাও। আর তুইও একটা খেয়ে নি। ব্যাগগুলো তো খুব ভারী হয়েছে। এই গাছের তলায় একটু জিরিয়ে নেই। আরে পেটটা কেমন করছে। খিদেও তো পেয়ে গেল দেখছি। এই পেয়ারা কটাই খেয়ে নি। জ্বর থেকে সবাই হবে কাবু, এমন নজর লাগিয়ে দেব নিঃশ্বাস পড়বে না কবু। ষষ্ঠীপদ বাবুর এই অবস্থা দেখে হরি আর ঘতন খুব ভয় পেয়ে গেল। তারা আর এক মুহূর্ত দেরি করলো না, তাড়াতাড়ি পা চালালো। বেলা 11টা নাগাদ তারা পৌঁছে গেল গাজীপুরের শ্মশানে। ভৈরব তখন তার পোষা গাভীটাকে আদর করছিল। তাদেরকে দেখে সত্য তাদেরকে বসার আসন দিল। একটু পরেই ভৈরব তাদের সামনে আসলো। বলুন, কি সমস্যা আপনাদের? হরি আগাগোড়া সব ব্যাপারটা খুলে বলল। হ্যাঁ, ব্যাপারটা বুঝলাম। আপনি শীঘ্রই চলুন, আমার বাবাকে আপনি বাঁচান। কিন্তু আজ যে আমার গাভীর বাছুর হওয়ার কথা, আজ আমি যেতে পারবো না। আমি কাল যাব। কাল রাতটা আমরা অনেক কষ্টে পার করেছি, আজ কি হবে জানি না। আপনি আজই চলুন। কিন্তু আজ কোনো কিন্তু না, দয়া করে আপনি আজই চলুন। আমি এখানে আছি, আমি আপনার গাভীর সেবা করব। আচ্ছা, ঠিক আছে। বাবাকে প্রচুর ভালোবাসো, তাই না? বাবাকে কে না ভালোবাসে, তবে বাবা ছাড়া যে আমার আর কেউ নেই। চিন্তা করো না খোকা, তোমার বাবার কিচ্ছু হতে দেব না। সত্য, তুমি এখানেই থাকো, আমি এদের সাথে চললাম।
বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। ভৈরব এসে পৌঁছালো শান্তিপুরে। পরিবেশটা একদম শান্ত হলেও চারিদিকে যেন বয়ে চলেছে একটা অশান্তির ঝড়। হাঁটতে হাঁটতে তারা এসে পৌঁছালো বুড়ির ঘরের সামনে। বাবা, এটাই সেই বুড়ির ঘর। ঠিক আছে, তোমরা যাও, বাড়ি যাও। আর এই তাবিজটা দিচ্ছি, এটা গিয়ে তোমার বাবাকে পরিয়ে দেবে, আর তার কোনো ক্ষতি হবে না। আর আপনি যাবেন না? আসল লোকের গড়া তো এখানেই, তাই আগায় গিয়ে কি হবে? যাও, তোমরা বাড়ি যাও। আর গ্রামে সকলকে বলে দিও আজ রাতে কেউ না বাইরে বের হয়। হরি আর খোতন বাড়ির দিকে রওনা দিল, আর ভৈরব এগিয়ে চলল বুড়ির ঘরের দিকে। সেখানে গিয়ে বুড়ির ভাঙা ঘরের দাওয়ায় বসে পড়ল ভৈরব। কি শান্ত মনোরম পরিবেশ, কখন যে অশান্ত হয়ে যাবে কেউ জানে না। এখন শুধু অপেক্ষা। দাওয়ায় বসে বসে কখন যে ভৈরব ঘুমিয়ে পড়েছে তা সে টের পায়নি। তখন প্রায় মাঝরাত। হঠাৎ একটা অট্টহাসিতে ঘুম ভেঙে গেল ভৈরবের। ভৈরব উঠে দাঁড়ালো। তুই এখানে আমার ঘরে কি করছিস? মরে গিয়েও এখনো তোর লোভ লালসা গেল না? আমার করছিস এখনো? হ্যাঁ, এখনো আমার করছিস? যেখানেই আমার নজর পড়ে সেটাই আমার নজর, তু নজর। দেখবি তোর ওপর কেমন নজর লাগিয়ে দেব। জন্ম থেকেই ছিলাম আমি শ্যামবরণ কালো, তাই মায়ের হাতের কালো না, সাদা চন্দনের টিকায় আমার ফুটতো দিনের আলো। যতই অট্ট হাসি করে যাস, আমার কুনজর থেকে গ্রামের কাউকে বাঁচাতে পারবি না। তাই নাকি? আজ তোকে আমি এখান থেকে বন্দি করেই নিয়ে যাব। বন্দি? আমায় পারবি বন্দি করতে? আমি হলাম নজর, তু নজর, সবই মায়া। ভৈরব এবার খুব দ্বন্দ্বে পড়ে গেল। এ ভূত তো কিছুতেই নত হচ্ছে না। ভৈরব এবার তার মন্ত্রের প্রয়োগ করতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। সত্যিই এটা কুনজর, মায়া। ভৈরব এবার ঠিক করলো একে বিনাশ করা ছাড়া আর কোনো উপায় নেই। এই মায়াকে বিনাশ করার জন্য ভৈরবের অস্ত্র মায়া। তখন ভৈরবের মনে পড়ল মায়াকে তো সে সাথে করে নিয়ে আসেনি। ভৈরব নিরুপায় হয়ে আবার দাওয়ায় বসে পড়ল। দেখলে তো আমার রূপ, যা ফিরে যা, কাল যেন তোকে আর না দেখি।
সকাল হতেই গ্রামের সবাই সেখানে এসে জড়ো হলো। সবাই দেখল ভৈরব স্তম্ভিত হয়ে সেখানে বসে আছে, তার চোখে মুখে বিষাদের ছাপ। কি হলো বাবা, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ওই ভূতকে কি আপনি তাড়াতে পারেননি? না, ওকে তাড়ানো বা বন্দি করা খুবই দুঃসাধ্য ব্যাপার। তাহলে ষষ্ঠীপদবাবু যে তাকে বন্দি করেছিলেন? না, সে ওই ভূতকে বন্দি করতে পারেনি, সেটা ছিল ওর ভণ্ডামি। যাও, মাঠের শেষ প্রান্তে তার মৃতদেহটা পড়ে আছে, গিয়ে দেখে এসো। হ্যাঁ, আমি দেখেছি, কিন্তু বাবা তাহলে এখন কিছু কি উপায় নেই? হ্যাঁ, একটা উপায় আছে, কিন্তু তার জন্য একজন সাহসী ছেলের দরকার। তোমাদের মধ্যে কেউ কি এমন আছে? তাহলে সামনে এসো। গ্রামের সবাই নির্বাক, কেউ ভয়ে সামনে এলো না। আমি পারবো, বলুন কি করতে হবে। আমি এটাই আশা করেছিলাম। এই যাও, তোমরা সবাই বাড়ি ফিরে যাও। আমি এখান থেকে চলে গেলে হবে না, তাই তোমাকে একবার গাজীপুরে যেতে হবে। আমার মায়াকে তোমায় সাথে করে নিয়ে আসতে হবে। মায়া? সেটা কি? সেটা তুমি সেখানে গেলেই বুঝতে পারবে। তবে হ্যাঁ, অন্ধকার হওয়ার আগেই ওটা নিয়ে তোমায় ফিরতে হবে। আর যদি তা না হয় তখন? তা না হলে তোমার কোনো ক্ষতি হবে না, যতক্ষণ ওই মায়া থাকবে তোমার সাথে। তবে অন্ধকার নামলেই অনেক অশরীরই তোমার পিছু নেবে। পারবে তো? সে যাই হোক, আমি পারবো। আমি এক্ষুনি রওনা দিলাম। ঘোতন রওনা দিল গাজীপুরের উদ্দেশ্যে। এখন শুধু তার ফেরার অপেক্ষা। ভৈরব নাওয়া খাওয়া ভুলে সেখানেই বসে। এই প্রথম এমন একটা অশরীরীর সম্মুখীন হয়েছে সে। তাকে শেষ করা না পর্যন্ত ভৈরবের শান্তি নেই। গ্রামের কেউই আর সারাদিন সেই দিকে এলো না। আচ্ছা, ওই যে বাবাটাকে নিয়ে আসলে, ও পারবে বুড়ির ভূতকে তাড়াতে? পারবে তো নিশ্চয়ই। উনিও আবার ওই ষষ্ঠীপদে বাবুর মতো ভণ্ড না তো? এসব কি বলছো তুমি? উনি হলেন ভৈরব। উনার ভয়ে ভূত পেট থরথর করে কাঁপে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে। ভৈরব অপেক্ষা করছে ঘোতনের জন্য। আজ পরিবেশটা একেবারে শান্ত। কোথাও কোনো ভৌতিক আভাস পাচ্ছে না ভৈরব। তাহলে কি ভূত গা ঢাকা দিয়েছে? যদি এমন হয় তাহলে তো খুবই সমস্যায় পড়তে হবে। এমন সময় ভৈরবের মাথায় একটা ভাবনা আসলো। যদি তার মায়া আসার পর ওই ভূতের দেখা আর সে না পায়, সে থাকাকালীন ভূত যদি আর সেখানে না আসে, তাহলে তো সব কিছুই বৃথা হয়ে যাবে। ভৈরব বেশ বুঝতে পারে যে তার মায়া না আসা পর্যন্ত ওই বুড়ির মায়াকে যে কোনোভাবে হোক সেখানে আটকে রাখতেই হবে। কিন্তু সেটা কিভাবে? সেটাই ভাবতে থাকে ভৈরব। হঠাৎ ভৈরবের চোখ পড়ল বুড়ির পেয়ারা গাছটার দিকে। সাথে সাথেই তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। উফ, খুব খিদে পেয়েছে, একটা পেয়ারা খাওয়া যাক। বেশ একটা ডাসা পেয়ারা পেরে নিল। তারপর দাওয়ায় বসে সেটাতে কামড় দিল। পেয়ারাটার খুব স্বাদ। পেয়ারা খেয়ে চুপ করে বসে আছে ভৈরব। ধীরে ধীরে তার চোখ লাল হয়ে আসছে। ভৈরব চিৎকার করে ওঠে,
এদিকে ঘোতন ত্রিশূলটা নিয়ে বাড়ি ফিরছে। তার পায়ের গতি ক্রমশ বাড়ছে। চারিদিক কালো অন্ধকারে ঢাকা। মাঝে মাঝে তার মনে হচ্ছে অনেক অশরীরী একসাথে যেন তার পিছু করছে। ভয়ে তার বুক কেঁপে কেঁপে উঠলেও মনে জোর নিয়ে সে এগিয়ে চলেছে। আজ তার হাতে একটা বড় দায়িত্ব, গোটা গ্রামের জীবন মরণের প্রশ্ন। এদিকে নজর দিয়ে বুড়ির ভূত প্রবেশ করেছে ভৈরবের ভেতর। তার যন্ত্রণায় ভৈরব কেঁপে কেঁপে উঠছে, আর বুড়ির ভূত যেন খাঁচায় বন্দি। সে না পারছে বেরোতে, আর না পারছে ভৈরবকে শেষ করতে। ভৈরব জানে একবার ওই ভূত বেরিয়ে পড়লে আর সে ওই ভূতকে আটক করতে পারবে না। তাই শত কষ্ট সহ্য করেও সে ওই ভূতকে নিজের দেহে আটকে রেখেছে, ঠিক যেন বাবা মহেশ্বর তার কণ্ঠে বিষ ধারণ করেছে। কিরে, এবার কেমন লাগছে? তোর কুনজর আমার ওপর কাজ করবে না। ছেড়ে দে, ছেড়ে দে আমায়, আমি এখান থেকে চলে যাব। ছেড়ে দে, ছেড়ে দে আমায়। এমন সময় সেখানে ঘোতন এসে উপস্থিত হলো। বাবা, আমি এসে গেছি। এই দেখুন, আমার সাথে আপনার সেই ত্রিশূল। মায়া, দেখেছিস, তোকে বিনাশ করার জন্য এসে গেছে আমার অস্ত্র। ঘোতন, আর দেরি করো না, তুমি তুমি ত্রিশূলটা ছোঁড়ো আমার দিকে। ঘোতন কথাটা শুনে এক মুহূর্তের জন্য আঁতকে উঠল। এ কি বলছে ভৈরব বাবা? ত্রিশূলটা ছুঁড়লে তো ভৈরব বাবা মারা যাবে। এসব আপনি কি বলছেন? ত্রিশূলটা ছুঁড়লে তো আপনার শরীর ভেদ করে যাবে। আমার কথা ভেবো না ঘোতন, তুমি তুমি ত্রিশূলটা ছোঁড়ো আমার দিকে। দেখ দুষ্টু বুড়ি, আমি মরতে রাজি। তুই কি রাজি? আই আই দেখি তোর কত সাহস। আই ভৈরবের কথা অমান্য করতে পারল না ঘোতন। সে ত্রিশূলটা উঁচিয়ে ধরল, তারপর সেটা সজোরে ছুঁড়ে দিল ভৈরবের দিকে। ভৈরব জোরে জোরে হেসেই চলেছে। ত্রিশূলটা ক্রমশ তার দিকে এগিয়ে আসছে, আর তার ভেতরে থাকা বুড়ির ভূত চিৎকার করছে, ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে, আমি এখান থেকে চলে যাব। ছেড়ে দে, আমার হাত থেকে এই গ্রাম থেকে রক্ষা করার জন্য তুই নিজের জীবনও দিতে প্রস্তুত। এরা তোর কে? এদের জন্য না রে, এদের জন্য না। এটাই আমার কর্ম, আর আমি আমার কর্ম নিষ্ঠার সাথে সম্পন্ন করি। তাতে আমার জীবন গেলেও আমার কোনো ক্ষতি নেই। ত্রিশূলটা ক্রমশ এগিয়ে আসতে থাকে ভৈরবের দিকে। ভৈরবের একেবারে সামনে এসে ত্রিশূলটা থেমে যায়। ধীরে ধীরে ভৈরবের মধ্যে থাকা বুড়ির নজর ত্রিশূলটির মধ্যে আটক হয়ে যায়। ভৈরব এবার স্বাভাবিক হয়ে যায়, হাত বাড়িয়ে মায়াকে তার হস্তে ধারণ করে। আপনার একটুও ভয় করছিল না যখন ত্রিশূলটা আমি আপনার দিকে ছুঁড়ে দিলাম? না রে পাগল, না, ওটা আমার মায়া, আমার সঙ্গী। ও কখনোই আমায় আঘাত করবে না, সেটা আমি জানি রে। আচ্ছা, ত্রিশূলটা আনার সময় কারা যেন আমার পিছু করছিল, তারা কারা? এখন যেটা দেখলি
এরকম অনেক অশরীরই ওই মায়ার মধ্যে বন্দি। তাদেরই আভাস পেয়েছিলি তুই। একটু দাঁড়ান, আমি এক্ষুনি গ্রামের সকলকে ডেকে নিয়ে আসছি। খোতন ছুটে গিয়ে গ্রামে খবরটা দিল। গ্রামের সব লোক দল বেঁধে সেখানে এসে উপস্থিত হলো। সবাই এসে দেখল ভৈরব তখন রওনা দিয়েছে গাজীপুরের উদ্দেশ্যে। গ্রামের সবাই একসাথে চিৎকার করে বলে ওঠে, জয় ভৈরব বাবা জয়, জয় ভৈরব বাবা জয়, জয় ভৈরব বাবা জয়, জয় ভৈরব বাবা জয়। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে পাশে থাকুন বাংলা কার্টুন হাব।